স্বপ্নের স্পিতি ভ্যালি ইন্ডিয়া আর তিবেটের মাঝে স্বপ্নের মতন একটা জায়গা যাকে দ্য মিডল ল্যান্ড বলা হয়। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে রয়েছে ওয়ার্ল্ডস হাইস্ট পোস্ট অফিস, এশিয়াস হাইস্ট সাসপেনশন ব্রিজ, চন্দ্রতাল লেক এবং আরও অনেক কিছু। স্পিতিতে কি কি দেখবে, কোথায় থাকবে, কত খরচা, এছাড়াও বাইকে স্পিতি সার্কিট করার থ্রিল, অ্যাডভেঞ্চার, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস সবকিছুই থাকবে এই ভিডিওতে। প্রথমেই বলি, স্পিতি সার্কিট কভার করতে মিনিমাম 8 দিন সময় লাগবে, আর যাওয়া আসা মিলিয়ে 10 দিন। ওখানে দুভাবে পৌঁছানো যায়, একটা সিমলা রুট দিয়ে আর না হলে মানালি রুট দিয়ে। এবং আমি সিমলা রুটটাই সাজেস্ট করব, কারণ সিমলার তুলনায় মানালি রুটটা অনেক বেশি স্টিপ, মানে এক এক দিনে অনেকটা এলিভেশন বেড়ে যায়, যাতে আমাদের বডির অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। অন্যদিকে সিমলা রুটে আস্তে আস্তে এলিভেশন হয়, তাতে প্রথম 2-3 দিনে আমাদের বডি অ্যাডজাস্ট করে নেয়, তাই অ্যাকিউট মাউন্টেন সিকনেস হওয়ার চান্সেস কম থাকে। এএমএস এর ব্যাপারে আমি লাদাখের আইটিনারিতে বলেছিলাম, অবশ্যই দেখো। এছাড়াও মানালি রুটের তুলনায় সিমলা রুটের রাস্তার কন্ডিশনও অনেক বেটার। কোন মাস স্পিতিতে ঘোরার জন্য বেস্ট? গাড়ি এবং বাইক দুটোর জন্যই জুন থেকে সেপ্টেম্বর সব থেকে বেস্ট, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে, রাস্তা ক্লিয়ার থাকে, তাই পুরো সার্কিট কমপ্লিট করা যায়। প্রত্যেকটা টুরিস্ট স্পটস দেখতে পাবে, ইনক্লুডিং চন্দ্রতাল। এবার বর্ষার সময় শুধুমাত্র সিমলা থেকে লোয়ার কিন্নর রিজন পর্যন্ত হেভি রেইনফল হয়, রাস্তা মাঝে মাঝে ধস নেমে ব্লক থাকে। কিন্তু আপার কিন্নর ডিস্ট্রিক্ট যেরকম সাংলা আর স্পিতিতে কিন্তু বৃষ্টি খুব কম বা হয় না, কারণ ওটা রেইন শ্যাডো রিজন, তাই স্পিতি ভ্যালিকে কোল্ড ডেজার্টও বলা হয়। স্টার গেজিং এর জন্য এই সময়টা বেস্ট। আকাশ পরিষ্কার থাকায় রাতে স্পষ্টভাবে পুরো মিল্কি ওয়ে দেখা যায়। অক্টোবরের প্রথমের দিকেও চান্সেস ভালোই থাকে, যদি না স্নোফল শুরু হয়ে যায়, কারণ একবার স্নোফল শুরু হয়ে গেলে চন্দ্রতালের রাস্তা বন্ধ। মে মাসেও সেম প্রবলেম, হেভি স্নোফলের জন্য কুনজুম পাস মানে চন্দ্রতাল মানালি রুটটা পুরো বন্ধ থাকে। আচ্ছা, তোমরা যদি উইন্টার স্পিতি করতে চাও তাহলে বেস্ট টাইম হবে নভেম্বর বা ফেব্রুয়ারি শেষের দিকে অ্যান্ড মার্চ। কিন্তু উইন্টারেও চন্দ্রতাল বন্ধ থাকে, আর শীতকালে স্পিতির বাইক ট্রিপও বন্ধ থাকে। এবার বলি কলকাতা থেকে কিভাবে পৌঁছাবে। তোমাদের মাথায় রাখতে হবে যে স্পিতির স্টার্টিং পয়েন্ট সিমলা। এবার আমাদের ট্রিপ ছিল দিল্লি টু দিল্লি, তাই আমরা কলকাতা থেকে হাওড়া রাজধানী ধরে দিল্লি পৌঁছে ওভারনাইট সিমলার বাস ধরেছিলাম। অনেক ভলভো বাস অ্যাভেলেবেল, তোমরা যে কোনো মুহূর্তে অনলাইনে টিকিট বুক করে যেতে পারো, আর এই বাসগুলো কিন্তু সবসময় রাত্রির বেলায় ছাড়বে। আর না হলে কলকাতা টু দিল্লি ডাইরেক্ট ফ্লাইটসও অনেক রয়েছে, তবে বেশিরভাগ ট্রিপ শুরু হয় চণ্ডীগড় থেকে। সেক্ষেত্রে বেস্ট ট্রেন হবে হাওড়া টু চণ্ডীগড় নেতাজি এক্সপ্রেস, আর না হলে কলকাতা টু চণ্ডীগড় ফ্লাইট, এবং তারপর চণ্ডীগড় টু সিমলা গাড়িতে। তবে প্ল্যানটা এমন ভাবেই বানাতে হবে যেন তোমরা সিমলাতে সকাল সকাল পৌঁছাও, কারণ তারপর জার্নি হবে অনেক লম্বা। আর যদি কোনো কারণে রাত হয়ে যায় তাহলে সেদিন রাতটা সিমলাতে স্টে করতে হবে, পরের দিন সকালবেলা সিমলা থেকে স্পিতি সার্কিটের ডে 1 শুরু হবে। এবার আমরা সিমলা থেকে বাইক নিয়েছিলাম এবং একইভাবে কার রেন্টালও পাওয়া যায়। তবে বেস্ট অপশন আগে থেকেই কোনো ট্যুর প্যাকেজেস বুক করে নেওয়া, তাহলে আর কোথা থেকে বাইক বা গাড়ি রেন্টাল নেবে, বিশ্বাসযোগ্য হবে কিনা এই ঝামেলাটা থাকে না। আমরা যেখান থেকে বাইক নিয়েছিলাম রেন্ট ছাড়াও 3000 টাকা কভার চার্জ নিয়েছিল, প্লাস পেট্রোলের খরচা আলাদা। বাইকের হেলমেট এবং গিয়ার্স নিজেদেরটা ক্যারি করা বেস্ট, কারণ সত্যি বলতে রেন্টালের কোয়ালিটি একদম ভালো হয় না, হেলমেটে ওয়াইজার থাকে না, ঠিক করে ফিট হয় না, তাই নিজেদের থাকলে সেগুলোই বাড়ি থেকে অবশ্যই নিয়ে যাও। আমাদের লাগেজের জন্য একটা টেম্পো ট্রাভেলার অ্যাজ আ ব্যাকআপ ভেহিকল ছিল, সাথে বাইক মেকানিকও প্রোভাইড করা হয়েছিল। আমি পিঠে একটা ছোট ব্যাকপ্যাক ক্যারি করেছিলাম, জলের বোতল, ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর রেইনকোট ক্যারি করার জন্য। তোমাদেরকেও এরকম ক্ষেত্রে এটাই সাজেস্ট করছি। এবার তাহলে ডে ওয়াইজ আইটিনারি শুরু করি। প্রথম দিন আমরা সিমলা থেকে সাংলার 230 কিলোমিটারের বাইক জার্নি করেছিলাম, সময় লেগেছিল 12 ঘন্টা, ব্রেকফাস্ট আর লাঞ্চ এবং টুকটাক ব্রেকস মিলিয়ে। এটা আমি
কাউকে রেকমেন্ড করছি না। যদি তোমাদের জীবনে এক্সট্রা থ্রিল চাই, অ্যাড্রিনালিন রাশ চাই, তাহলে এটা করতে পারো, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা না। ইট ওয়াজ ভেরি রিস্কি। তাই প্রথম দিন তোমাদের রামপুরে নাইট স্টে করাটা হাইলি রেকমেন্ডেড। সিমলা থেকে রামপুরের ডিস্টেন্স 140 কিলোমিটার, মাঝে পড়বে কুফরি আর নারকান্ডা। এই দুটো জায়গায় কিছু টুরিস্ট স্পটস আছে যেগুলো তোমরা ঘুরতে পারো। আমাদের হাতে সময় ছিল না, আমরা কোথাও ঘুরিনি, ডাইরেক্ট সাংলাতে রাত্রি 10টার সময় পৌঁছেছিলাম। আচ্ছা, এই জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর। রাস্তায় প্রচুর আপেল গাছ দেখতে পাবে, চারিদিকে অ্যাপেল অর্চার্ডস। নারকান্ডার পর থেকে রাস্তার একপাশে মাঝে মাঝে এই সতলুজ রিভার দেখা যাবে। বাইকার্সদের জন্য বলি, খুব বেশি বৃষ্টি না হলে রামপুর পর্যন্ত রাস্তার কন্ডিশন বেশ ভালোই। রামপুরের পর পড়বে দ্য ফেমাস কিন্নর গেট এবং করচম ড্যাম, যেটা তোমরা ডে 2 তে কভার করবে। আমরা প্রথম দিন রাতের অন্ধকারে কিন্নর গেট, তারান্দা মাতা টেম্পল এবং করচম ড্যাম কভার করেছিলাম। ভীষণ রিস্কি ছিল, কারণ এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রুটস। রাতের বেলা এই রুট কারোরই কভার করা উচিত না, একদম নট রেকমেন্ডেড। আমরা ডে 2 তে চাংলা থেকে চিতকুল ঘুরে নাকো গিয়েছিলাম। টোটাল 180 কিলোমিটার কভার করেছিলাম, কিন্তু নর্মাল আইটিনারিতে থাকবে রামপুর থেকে চিতকুল স্টে, বা চিতকুল ঘুরে সাংলাতেও স্টে করা যেতে পারে। তাহলে সেই দিনের টোটাল ডিস্টেন্স তোমাদের পড়বে 120 থেকে 140 কিলোমিটার মতন, যেটা গাড়ি বা বাইক দু ক্ষেত্রেই খুবই নর্মাল। এত এলিভেশনে রিস্কস এবং হেক্টিক স্কেডিউলস না রাখাই ভালো। ইন্ডিয়াজ লাস্ট ইনহ্যাবিটেড ভিলেজ চিটকুল, ভীষণ সুন্দর জায়গা। বয়ে যাচ্ছে বাসপা নদী, রয়েছে ইন্ডিয়াজ লাস্ট পোস্ট অফিস, মাথি টেম্পল এবং লাস্ট ধাবা। চিটকুলে যদি নাইট স্টে এর ব্যাপার না থাকে, তাহলে ঘুরতে মোটামুটি 2 ঘন্টা মতন সময় লাগবে, তো তোমরা সেই বুঝেই প্ল্যানটা বানিও। আর সাংলাতে টুরিস্ট স্পটস এর মধ্যে রয়েছে কামরু ফোর্ট আর সাংলা মার্কেট, যেখান থেকে তোমরা শপিং করতে পারো। ডে 3 তে নর্মাল প্ল্যান অনুযায়ী তোমাদের হবে চিটকুল বা সাংলা থেকে নাকোর জার্নি। টোটাল 140 কিলোমিটার হবে, 5-6 ঘন্টা মতন সময় লাগবে। রাস্তা ভীষণ ভালো। জার্নির মাঝে পড়বে খাপ সংঘম, যেখানে সতলুজ আর স্পিতি রিভার এসে মিলেছে। 12,000 ফিটে লোকেটেড কিন্নর ডিস্ট্রিক্টে নাকো ভিলেজ, যেখানকার মেন টুরিস্ট অ্যাট্রাকশন নাকো লেক। পরিষ্কার নীল জল, ভীষণ সুন্দর, এখানে বোটিংও হয়। এছাড়াও রয়েছে নাকো টেম্পল আর নাকো মনেস্ট্রি। দিনের আলো থাকতে থাকতে নাকো পৌঁছে গেলে এগুলো ঘুরে নিলে ভালো হয়, না হলে পরের দিন অনেক ভোরবেলা উঠে এগুলো দেখতে হবে। ডে 3 তে আমরা গেছিলাম নাকো থেকে চাবো হয়ে কাজা, সেম টাইম তোমাদের ক্ষেত্রে ডে 4 এ হবে। নাকো থেকে কাজার ডিস্টেন্স 110 কিলোমিটার, আর যাওয়ার পথে পড়বে গু মনেস্ট্রি, টাবো মনেস্ট্রি আর ধানকার মনেস্ট্রি। আচ্ছা, এতদিন পর্যন্ত মানে নাকো পর্যন্ত কিন্তু আমরা কিন্নর ডিস্ট্রিক্টে ছিলাম। ডে 4 এ আমরা কিন্নর থেকে স্পিতি ডিস্ট্রিক্টে ঢুকবো। স্পিতি ভ্যালির প্রথম টুরিস্ট স্পট গু মনেস্ট্রি, যেখানে রয়েছে 500 বছর পুরনো ন্যাচারালি প্রিজার্ভড মমি। এর পরের ডেস্টিনেশন হবে টাবো। টাবোতে অনেকে নাইট স্টে করে। রয়েছে টাবো মনেস্ট্রি, টাবো কেভস এবং খুব সুন্দর শান্ত পরিবেশ। এরপর পড়বে ধানকার মনেস্ট্রি। ইটস বিউটিফুল, এত অদ্ভুত সুন্দর আর্কিটেকচার নিজের চোখে দেখতেই হবে। তারপর পৌঁছে যাব কাজা। কাজাতে নাইট স্টে। পরের দিন তোমরা কাজা সাইট সিইং করতে পারো, বা আমাদের মতন কাজা টু চন্দ্রতাল অ্যান্ড ব্যাক। এবার নর্মাল ট্যুর অনুযায়ী আমাদের প্ল্যান ছিল প্রথম দিন কাজা সাইট সিইং করব, পরের দিনকে কাজা টু চন্দ্রতাল স্টে, তারপর চন্দ্রতাল থেকে মানালি, মানালি থেকে আবার দিল্লি হয়ে ব্যাক করব। কিন্তু চন্দ্রতাল থেকে মানালি রাস্তাটা সেই সময় বন্ধ হয়ে গেছিল, তাই আমরা সেদিন কাজা থেকে চন্দ্রতাল ঘুরে আবার সেম ডেতেই কাজাতে ব্যাক করেছিলাম। দ্য ফেমাস চন্দ্রতাল লেক, যেটা দেখার জন্যই লোকে স্পিতি ভ্যালির সার্কিটটা করে। চন্দ্র মানে চাঁদ আর তাল মানে লেক। চন্দ্রতালের আকার ক্রেসেন্ট মুনের মতন, হেন্স দ্য নেম লেক অফ দ্য মুন। কাজা থেকে চন্দ্রতালের ডিস্টেন্স মাত্র 95 কিলোমিটার। মাঝে পড়বে এশিয়াস হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, চিচম ব্রিজ। চিচমের পর লোসার নামের একটি জায়গা আছে, যেখান থেকে চন্দ্রতালের পারমিট নিতে হয়, এবং তারপর থেকে রাস্তা ভীষণ খারাপ। পুরোটাই অফ রোডিং, মানে 40 থেকে 45 কিলোমিটার পুরো অফ রোডিং হবে এবং ভীষণ রিস্কি। বাইকার্সের তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এবং আমি যা জানি যে চন্দ্রতাল থেকে মানালির রাস্তাটা এর চেয়ে আরও ডাবল বেশি
অফরোডিং অ্যান্ড রিস্কি। যাদের প্রথম অফরোডিং বাইক থাকবে, আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থেকো, এবং এত এলিভেশনের জন্য শ্বাসকষ্ট হতে পারে। চন্দ্রতাল ঢোকার আগে পড়বে কুনজুম পাস, কুনজুম দেবীর মন্দির। মন্দিরের গা দিয়ে ক্লকওয়াইজ ডাইরেকশনে বাইক নিয়ে একটা রাউন্ড ট্রিপ করে তারপরেই জার্নি আবার শুরু করো। এটাই নিয়ম এখানকার, যাতে যাত্রা শুভ হয়। এবং এগুলো সব ডিটেলসে আমাদের ব্লগে আছে, স্পিতির প্লেলিস্টটা অবশ্যই দেখো। ডে 6-এ কাজা সাইট সিং, যার মধ্যে পড়বে হিকিম, যেখানে রয়েছে ওয়ার্ল্ডস হাইস্ট পোস্ট অফিস। ওখান থেকে তোমরা বাড়িতে পোস্ট কার্ড পাঠাতে পারবে। তারপর রয়েছে কমিক, যেটা ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইনহ্যাবিটেড ভিলেজেস কানেক্টেড বাই মোটরেবল রোড। ওখানে রয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট, যেখান থেকে তোমরা লাঞ্চ করতে পারো, আর রয়েছে একটা মিউজিয়াম আর মনেস্ট্রি। তারপর চলে যাও লাংজা, যেখানে স্পিতির ফেমাস বুদ্ধা স্ট্যাচু রয়েছে। লাংজা স্টার গেজিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্পট। নাইট ফটোগ্রাফি করতে হলে কাজা থেকে লাংজা রাতের বেলায় আসতে হবে। তারপর চলে যেতে হবে স্পিতির সবচেয়ে পুরনো এবং লার্জেস্ট টিবেটান বুদ্ধিস্ট মনেস্ট্রি, কি মনেস্ট্রি। এরপর বিকেলের দিকে তোমরা কাজা মার্কেটে গিয়ে কিছু শপিং করতে পারো, এক্সপ্লোর করতে পারো, অ্যান্ড ডান ফর দ্য ডে। কাজার নাইট স্কাই ভীষণ সুন্দর, একদম পুরো খালি চোখে মিল্কি ওয়ে দেখা যায়, তাই প্রত্যেকদিন রাতের বেলা আমরা ছাদে উঠে স্টার গেজিং করতাম। এইবার তোমরা যদি চন্দ্রতাল টু মানালি করো, তাহলে এই জায়গাগুলো কিন্তু কাজাতে পৌঁছানোর পরের দিনই কভার করতে হবে। স্পিতি ভ্যালি এমনই একটা জায়গা যেখানে রাস্তা এবং ওয়েদার কন্ডিশন অনুযায়ী তোমাদের আইটিনারি চেঞ্জ হতে পারে। আমরা কাজা ঘোরার পরের দিন গেছিলাম কল্পা। এবার সাধারণত সবাই কলপাতে ডে 2-তে যায়, কিন্তু আমাদের সময় চন্দ্রতাল টু মানালি রাস্তা বন্ধ থাকাতে আমরা আবার সেম রুটেই ফিরছিলাম, তাই ফেরার দিনকে কাজা থেকে কল্পা গেছিলাম। কাজা থেকে কল্পার ডিস্টেন্স 210 কিলোমিটার। কভার করতে 6 থেকে 7 ঘন্টা লাগবে। রাস্তা ভীষণ ভালো। কল্পা দ্য ল্যান্ড অফ শিবা, এখান থেকেই কিন্তু কিন্নর কৈলাস রেঞ্জ খালি চোখে স্পষ্টভাবে দেখা যায়। ভীষণ সুন্দর জায়গা, এক পাশে কিন্নর কৈলাস রেঞ্জ আর এক পাশে অ্যাপেল অর্চার্ডস। ঘোরার জায়গায় রয়েছে দুটো মন্দির আর ভিউ পয়েন্ট। এবার পরের দিনকে মানে ট্রিপের লাস্ট দিনকে আমরা কল্পা থেকে সিমলার 230 কিলোমিটারের জার্নি করেছিলাম। আবারও বলছি, যেহেতু মানালির রাস্তা বন্ধ ছিল, তাই আমাদের খুব হেকটিক স্কেডিউল হয়ে গেছিল। সাধারণত এক এক দিন 110 থেকে ম্যাক্সিমাম 150 কিলোমিটার জার্নি হয়। সিমলা থেকে আবার দিল্লির ওভারনাইট বাস জার্নি দিয়ে ব্যাক টু কলকাতা। যদি আমরা চন্দ্রতাল থেকে মানালি যেতাম, তাহলে মানালি টু দিল্লি ওভারনাইট বাস ধরে ব্যাক টু কলকাতা। তাহলে কি আর আমাদের কল্পা ঘোরা হতো না? অবশ্যই হতো। কল্পা মিস করলে চলবে না। ডে 2-তে রামপুর থেকে সাংলা না গিয়ে রামপুর থেকে কল্পা যেতে হবে। তারপর ডে 3-তে কল্পা থেকে সাংলা, আর তারপরে বাকি আইটিনারিটা পুরো সেম। পুরো হিমাচল প্রদেশে মোবাইলের কানেক্টিভিটি ভীষণ ভালো। সব জায়গায় রাস্তায় ইন্টারনেট ছিল আমাদের, শুধুমাত্র লোসার থেকে চন্দ্রতালের জায়গাটুক ছাড়া। এয়ারটেল এবং জিও এই দুটোরই নেটওয়ার্ক এবং ইন্টারনেট খুবই ভালো চলছিল, বাকিগুলো অতটাও ভালো না। হোটেলস বা হোমস্টেজ আমরা যেগুলোতে ছিলাম সবগুলোই খুবই ভালো ছিল, খুব কমফোর্টেবল এবং লোকেশন দুর্দান্ত। রুম থেকে প্রত্যেকটা জায়গার ভিউ দারুণ ছিল। এবার হোমস্টেজগুলো পার নাইট দুজনের জন্য 2 থেকে 3 হাজারের মধ্যে পড়বে। এবার অ্যাভেলেবিলিটি এবং সিজন অনুযায়ী দাম ওঠানামা করবে। হোটেলের ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবে। খাওয়ার খরচা বলতে আমাদের ব্রেকফাস্ট এবং ডিনারটা প্যাকেজে ইনক্লুডেড ছিল, আর লাঞ্চে পার ডে 200 থেকে 300 মতন লেগেছিল। ওখানকার রেস্টুরেন্টগুলোতে আমাদের এখানকার রেস্টুরেন্টের মতনই দাম, এবং সবকিছু পাওয়া যাবে, ভেজ নন ভেজ, খাওয়ার কোনো অসুবিধা নেই। তোমরা যদি প্যাকেজে না গিয়ে নিজেরা যাও, হোটেলের কিচেন থেকেই ব্রেকফাস্ট এবং ডিনার করাটা বেস্ট অপশন, কারণ ওখানে রাতের বেলা তো কিছু পাবেই না, আর সকালের দিকেও পাওয়ার চান্সেস কমই আছে। আমাদের যাওয়া আসা, খাওয়ার খরচা, হোটেলস সব মিলিয়ে পার হেড অ্যাপ্রক্সিমেটলি 40,000 টাকা খরচা হয়েছে। এবার এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমরা কজন যাচ্ছ, গাড়িতে না বাইকে, কেমন হোটেলসে থাকবে, কি খাবে, এইসবের মধ্যে প্লাস মাইনাস 5 থেকে 10,000 টাকা ধরে নাও। স্মার্ট চয়েস হবে যদি তোমরা আগে থেকে কোনো ট্যুর প্যাকেজ বুক করে নাও, তাহলে ঝামেলা অনেক কম হয়। তবে আমরা যাদের সাথে গেছিলাম তাদের সাথে একদমই করবে না,
কেন সেটা আমি স্পিতি সার্কিটের লাস্ট ব্লগে বলেছি। আমাদের শেষ দিনের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, খুব। সো ওদের ছাড়া আর যে কোনো ট্যুর কোম্পানির সাথে যাও, তবে হ্যাঁ, নাম করা ট্যুর কোম্পানির সাথে গেলেই ভালো হয়, না হলে আমাদের মতন এক্সপিরিয়েন্স হতে পারে। পুরো জার্নিতে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ক্রস করার সময় চেকপোস্টে ভেহিকেল রেজিস্টার করতে হবে। প্রথমেই পড়বে সিমলা থেকে কিন্নর ঢোকার সময় কিন্নর গেটের ওখানে, কিন্নর গেটে 100 টাকা নেবে লোকাল এন্ট্রি ফি এর জন্য। তারপরে আছে কিন্নর থেকে স্পিতি ঢোকার সময় সুমদো ভিলেজে। তারপরে চেকপোস্ট পড়বে চন্দ্রতাল যাওয়ার দিন লোসারে। আমাদের ট্রিপে এই তিনটেই চেকপোস্ট ছিল। আর চন্দ্রতালে ঢোকার সময় 150 টাকা এন্ট্রি ফি লেগেছিল। সাথে সবসময় গভর্নমেন্ট আইডি কার্ড রাখবে। বাইক এবং গাড়ির জন্য পেট্রোল পাম্পস পুরো রাস্তায় কিন্তু সবসময় থাকবে না। প্রথম দিনে সিমলাতে থাকবে, কুফরিতে থাকবে, তারপরে পেয়ে যাবে সাংলাতে। এর মাঝে কুফরির থেকে সাংলার মধ্যে যে ডিস্টেন্সটা, ওখানে কিন্তু পেট্রোল পাম্প থাকবে না। তো অবভিয়াসলি জার্নি শুরুতে তোমরা পেট্রোল ভরে নিও। সাংলার পর আবার নাকোতে পেট্রোল পাম্প পাবে, তারপর আবার একবারে কাজাতে পাবে। কাজা থেকে চন্দ্রতাল যাওয়ার পথেও কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। সো মেন জায়গাগুলো, মানে যে জায়গাগুলো তোমরা নাইট স্টে করবে, ওই জায়গাগুলোতে পেট্রোল পাম্পস থাকবে। সো এভরিডে জার্নির আগে দরকার পড়লে প্লিজ ট্যাঙ্ক ফুল করে নিও। কারণ আমাদের এরকম হয়েছিল, জার্নির শুরুতেই পেট্রোল শেষ হয়ে গেছিল। তারপরে চন্দ্রতাল থেকে ফেরার সময়ও একজনের পেট্রোল শেষ হয়ে গেছিল। সো ওরম সময় কিন্তু ইটস লাইক খুবই বিপদে পড়ার একটা সিচুয়েশন। কেউ যদি অন্য বাইকার্সরা হেল্প না করে, দেন ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। আমার জীবনে এটা প্রথম বাইক ট্রিপ ছিল অ্যাজ আ পিলিয়ন রাইডার। আমার এক্সপিরিয়েন্সেস প্রথম দুদিন সত্যি খুব কষ্ট হয়েছিল, কারণ কি জার্নিও অনেকটা ছিল আর বডিও অ্যাডজাস্ট করতে টাইম লেগেছিল। কষ্ট বলতে মাজা কোমর একদম ব্যথা হয়ে গেছিল, আর শেষের দিকে মনে হতো যে কতক্ষণে হোটেলে পৌঁছাবো, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, এরকম একটা ফিলিং হচ্ছিল। বাট এটা প্রথম দুদিনই হয়েছিল। তারপরের দিনগুলো কিন্তু বেশ অ্যাডজাস্ট হয়ে গেছিল, ভালোই লেগেছিল। ডিফিকাল্টিস ফেস করেছিলাম, যেরকম মাঝে মাঝেই আমরা গ্রুপ থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম, তখন একমাত্র ভরসা ছিল গুগল ম্যাপ। হিমাচল প্রদেশে ইন্টারনেট কানেক্টিভিটি ভালো থাকার জন্য আমাদের কোনো সেরকম মেজর ইস্যুস হয়নি। এক দুজনের বাইক খারাপ হয়ে গেছিল, আমাদেরটা ঠিক ছিল, বাট সেই সময় বাইক মেকানিক থাকাতে কোনো প্রবলেম হয়নি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ আ বাইক মেকানিক along with you. এমনি ওইখানে দিনের বেলায় টেম্পারেচার 5 থেকে 8 ডিগ্রি থাকে, আর রাতের দিকে 0 বা 0-র নিচে হয়ে যায়। সো সেই বুঝে তোমরা উইন্টার ক্লোথস প্যাক করো, বাইকের জন্য প্রপার গিয়ার্স নিও, অ্যান্ড অলওয়েজ লোকালসদের থেকে রাস্তার কন্ডিশন জেনে তারপরে দিনের জার্নি শুরু করো, বিকজ পাহাড়ি রাস্তা যে কোনো সময় যে কিছু হতে পারে, ইউ অল নো দ্যাট। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আর আমাদের স্পিতি প্লেলিস্টটা চেক করতে ভুলো না। এই ব্লগটা এখানেই শেষ করছি, বাই।